সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে। 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে। এই পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। শুক্র রাশি পরিবর্তন কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর এবং এই ঘরে প্রায় 123 দিন উচ্চ অবস্থায় থাকবে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি, এই যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, বিশ্ব রাশিতে অবস্থান করছে লাভের ঘরে। তো এই দুই গুরুর মধ্যে কিন্তু রাশি পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। এটা সবথেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। 28শে জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে এবং 31শে মে পর্যন্ত থাকবে। আর 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত শুক্র থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবং তারপরে থাকবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে একদম মে মাসের 15 তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনিদেবের নক্ষত্র। এবং 16ই মে থেকে 31শে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। তার মাঝখানে আবার মার্চ মাসের 2 তারিখে বকরি হয়ে যাবে আর 13 তারিখে এপ্রিলের মার্গী হবে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে সবথেকে শুভ গ্রহ। শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, ধনসম্পত্তির কারক। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো-এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। তবে বিশেষ অনুরোধ করব সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে যারা কৌতূহলবশত আমাদের এই অ্যাস্ট্রো-এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। আমি দর্শক বন্ধুদের, এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা করা হচ্ছে না, এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে। আমার বিশ্বাস এখান থেকে কর্কট রাশি কিছু না কিছু উপলব্ধি করতে পারবে। আর আজকের আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। সবথেকে ভালো জিনিস হচ্ছে যে কর্কট রাশির ঢাইয়া শেষ, প্রায় শেষ। কারণ এর আগে আমি আলোচনা করেছিলাম যে নক্ষত্রটা পরিবর্তন করেছে তাতে 90% ঢাইয়ার প্রভাব শেষ। এবার শুক্রের যে গোচরটা হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তরা ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে যে থাকবে, এই যে শুক্র থাকবে, যথেষ্ট ভালো প্রভাব দিবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতনই কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র প্রায় এত শুভ নক্ষত্র, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। তো মানে সমৃদ্ধির বর্ষণ এক কথায় বলা হয় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে। 26তম নক্ষত্র, খুবই কল্যাণকারী নক্ষত্র, সৌভাগ্যের বৃদ্ধি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ডিসিশন নেওয়ার ব্যাপারে আলাদাই মাত্রা থাকে। মানে এরা যদি কোনো ডিসিশন নিতে দেরিও করে তাতেও কিন্তু এদের অনুতপ্ত হয় না, কিন্তু যেটা ডিসিশন নেয় সেটা পারফেক্ট ডিসিশন নাই। এরা সমাজে খুব প্রসিদ্ধ হয় নিজের কাজকর্মের জন্য, নিজের বংশে প্রচণ্ড নাম উজ্জ্বল করে এবং এদের মৃত্যুর পরও সমাজ কিন্তু এদের মনে রাখে। এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা কিন্তু জীবন অনেকটা এগিয়ে যায়। এই নক্ষত্রের সবথেকে ভালো গুণ হচ্ছে এরা যেরকম বন্ধুত্ব করতে পারে, কিভাবে বন্ধুত্ব নিভাতে হবে সেটাও জানে। আবার কারোর সাথে যদি শত্রুতা করে ফেলে তাহলে সেই শত্রুতাটাও কীভাবে নিভাতে হবে সেটা কিন্তু জানে। এই নক্ষত্রের দেবতা হচ্ছে আয়ুর্বুধিয়া, পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার কোমরের অংশ কোমরের নিচের অংশ সাপের মতন আর উপরের অংশ হচ্ছে দেবতার মতন। শ্রীহরি বিষ্ণু শেষনাগের উপর যখন শয়ন করে সে শেষনাগের সাথে এই দেবতার তুলনা করা হয়েছে। এই আয়ুর্বুধিয়া দেবতা হচ্ছে পর উপকারী, দয়ালু, বুদ্ধিমান হিসাবে মানা হয়। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। ব্যালেন্স প্রচণ্ড রাখে শনি এইখানটাতে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে নিজের ব্যালেন্স ঠিক রাখে, অনুশাসনের মধ্যে চলতে পছন্দ করে এবং সংবেদনশীল হয় এবং প্রচণ্ড ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা। আর এই নক্ষত্রের শুক্রের এবার অবস্থান অনেক দিন থাকবে। হিসাব মেনটেনের দিকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 1 নাম্বার। 1 টাকা যদি খরচা করে সেটাও লিখে রাখে। এই নক্ষত্রের জাতকদের থেকে আবার জাতিকারা আরেক গুণ, প্রচণ্ড ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে। স্বয়ং মা লক্ষ্মীর কৃপা থাকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের উপর, যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের অনেকেই বিয়ে করতে যায়। এরা যে ঘরে যায় সে ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে।
তো যাই হোক, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে এক কথায় বলা হয় সমৃদ্ধির লক্ষণ। আর এই নক্ষত্রেই কিন্তু এই শুক্র অবস্থান করবে, অনেক দিন থাকবে শুক্র, প্রায় মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকছে। আর 16 তারিখ থাকে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে 27তম নক্ষত্র, জ্যোতিষশাস্ত্র মতে এটা একদম আমাদের শেষ নক্ষত্র। এবং এই নক্ষত্রে এই যে রেবতী, রেবতী কথার অর্থটা কি? সমৃদ্ধি, ধনবান, প্রচুর বিত্তশালী, মানে অর্থের দিক থেকে মানে যেটা বুঝাচ্ছে আর কি, খুব ভালো নক্ষত্র, অর্থের দিক থেকে অনেক প্রভাবশালী হয়। এই নক্ষত্রের অধিপতি দেবতার নাম হচ্ছে পূষা, সূর্যকে দেখাশোনা করে। এরা খুব মধুরভাষী হয়, শৌখিনতা প্রিয় হয়, ভ্রমণ পিপাসু হয়, আনন্দপ্রিয় স্বভাবের হয়, আবার সাজগোজ বেশি পছন্দ করে। বুধের নক্ষত্র এটা। আর মীন রাশি হচ্ছে দেবগুরুর রাশি, যার জন্য এইখানটাতে কি হয় যে দেবগুরুর সঙ্গ পাওয়ার জন্য এরা খুব প্রচণ্ড কল্যাণকারী হয় এবং ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাসী হয়, আশাবাদী থাকে জীবনে প্রচণ্ড। তবে বুধ যেহেতু আবার মীন রাশিতে নীচ হয়ে যায়, যার জন্য কিন্তু এখানটাতে আবার এদের মধ্যে দুরকম আবার স্বভাব দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে এরা শিশু সুলভের মতন আচরণ করবে, শিশুর মতন আচরণ। আর মানে ছলচাতুরি জিনিসটাকে পছন্দ করে না, ধোঁকা জিনিসটাকে পছন্দ, মানে ধোঁকা দেওয়া জিনিসটাকে পছন্দ করে না। আর এরা কিন্তু নিজের প্রিয়জনকে খুব সন্দেহ করে, আবার নিজের ফ্যামিলির লোককে প্রচণ্ড কিন্তু বিশ্বাসও করে। গান বাজনা, নৃত্য, চিত্র, এগুলোর উপরে এদের খুব মানে ইন্টারেস্টেড, মানে রুচি থাকে। আর এগুলোতে যারা প্রফেশনাল হিসাবে বেছে নেয় তারাও কিন্তু মানে ভালো একটা আয় উন্নতি করে। খাবারের ব্যবসার সাথে এরা খুব ভালো উন্নতি করে। তরল জাতীয় পদার্থ, এগুলোতে বিশেষ উন্নতি করে। চিকিৎসা বিজ্ঞান, রাজনীতি কিংবা দামি পাথরের ব্যবসা যারা করছে তাদের মানে তারা কিন্তু খুব উন্নতি করে এই নক্ষত্রে। ইঞ্জিনিয়ারিং লেভেলেও এরা ভালো উন্নতি করে, চিকিৎসা বিজ্ঞানেও যথেষ্ট ভালো। তো এই রেবতী নক্ষত্রে এই শুক্র অবস্থান করবে। শুক্রের এই উচ্চ অবস্থান, তাও আবার ভাগ্যের ঘরে, একদম কর্কট রাশির জীবনকে এই সময়কালে একেবারে পাল্টে দিবে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শনিদেব তো মার্গী, শনিদেব যখন মার্গী হলো 15ই নভেম্বর, তখন তো অবস্থান করছিল রাহুর নক্ষত্রে এবং রাহু তো ছিল ভাগ্যের ঘরে। এবার রাহু তো চলে আসলো শুক্রের সাথে। এবার রাহু কার ফল দিবে, কার স্বরূপ ধারণ করবে? তো যাই হোক, এই শনি যখন মার্গী হয়েছিল তখন রাহুর নক্ষত্রে ছিল। 27শে ডিসেম্বর শনি চলে আসলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায়, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি, এই কর্কট রাশির অধিপতি চন্দ্রের নক্ষত্র রোহিণীতে। এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে যাচ্ছে এই রোহিণী নক্ষত্রে। তাহলে যথেষ্ট ভালো দিন শুরু হয়ে গেছে এই কর্কট রাশির, যেটা বিগত দিনে একদম অন্ধকার হয়ে গেছিল। আমি বলেছিলাম যতদিন শনি এই অবস্থায় থাকবে, ঢাইয়া অবস্থায়, ততদিন গলায় মানে মালা করে রাখতে হবে। সংঘর্ষ, বাধা আর বাধা ছাড়া কিছুই কোনো কাজ সম্ভব হবে না। কিন্তু আমি এবার বলতে বাধ্য হচ্ছি, এত সুন্দর গ্রহদের অবস্থান হচ্ছে, এবার বাধা মাধা যা আছে সব দূরে সরে যাবে, একেবারে যথেষ্ট চাঙ্গা হয়ে যাবে এই কর্কট রাশি। সব দিক থেকে উন্নতির জোয়ার আসবে। এত সুন্দর যোগ তৈরি হচ্ছে। এই শনির যেদিন থেকে মার্গী হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, সেদিন থেকে কর্কট রাশির কিন্তু যথেষ্ট ভালো সময় শুরু হয়ে গেছে। তারপরে কিছুটা ডিস্টার্ব করছিল মঙ্গলও সরে চলে আসলো। এবার মঙ্গল তো রাশির উপর নীচ অবস্থায় ছিল, কারক গ্রহ, কিন্তু নীচ বক্রী এবং রাহুর দৃষ্টি, তার সাথে আবার শনির সাথে ষষ্ঠক যোগ, আবার শনির উপর দৃষ্টি। তো এটা তো ভালো ছিল না। এবার দ্বাদশ ঘরে বসে যে ঠিক আছে, এখানটাতে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা তো পুনর্বসু নক্ষত্র পাচ্ছে, একাগ্রতা এবং কর্মের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসছে, এই জায়গাটা ঠিক আছে, যে বিদেশি কাজগুলো ঠিক হবে। তো এই যে পরিবর্তনগুলো পরপর যেগুলো হচ্ছে, সেগুলো তো যথেষ্ট ভালোর দিকেই তো হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। এবার এই রাহুর সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে। তো এইখানটাতে এই যে নবম ঘর, এই নবম ঘরে শুক্র অবস্থান করছে, তাও মীন রাশিতে। আর শুক্রের রাশি বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি। এই শুক্র তো হচ্ছে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে। তাহলে এই যে রাশি পরিবর্তনটা হলো, এর তো একটা ভালো প্রভাব পাবে এই কর্কট রাশি এই সময়। এবার নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই। আর এই সময় আবার কর্মের অধিপতিও যে দূরযাত্রার ঘর, দ্বাদশ ঘরে অবস্থান করছে, বিদেশ সংক্রান্ত, বিদেশের ঘর, হসপিটালের ঘর। তো এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা কর্মসূত্রে বিদেশ যাবে বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যাদের বহুদিনের স্বপ্ন ছিল এই কর্কট রাশির,
যে রাজ্যের বাইরে পড়তে যাবে বা দেশের বাইরে পড়তে যাবে, ভালো কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য যথেষ্ট ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ যথেষ্ট ভালো হবে এই সময়। দুই গুরুর স্থান পরিবর্তনে এক গুরুর লাভের ঘরে এক গুরুর উচ্চ ঘরে অবস্থানের ফলে ইনকামের দিকে একাধিক রাস্তা তৈরি হবে। আর দুই গুরুই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। শুক্র হচ্ছে সুখের কারক, ঐশ্বর্যের কারক, সৌন্দর্যের কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, প্রতিভার কারক। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, পর উপকারিতা, মায়া মমতার কারক, যার জন্য ইনকাম যথেষ্ট বৃদ্ধি হবে। তবে ইনকাম আবার বেশি বৃদ্ধি হবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছে, যেমন অলংকারের ব্যবসা, তারপর কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, খাওয়া দাওয়ার সাথে যারা যুক্ত রয়েছে, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, তারপরে মিষ্টান্নর দিকে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, খুব ভালো, একাধিক লাভের রাস্তা এই সময়। কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের প্রমোশনের যোগ রয়েছে। তবে পরিবর্তন হবে, কর্মসূত্রে পরিবর্তন হবে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে, যথেষ্ট ভালো। তারপরে যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, একটা কেন্দ্রবিন্দু হয়ে যাবে। আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। মুখের কথা জাদুর মতন কাজ করবে এই সময়কালে। যথেষ্ট সুখ বৃদ্ধি পাবে কর্কট রাশির। বিগত দিনে যেটা একেবারে খারাপ পজিশন হয়েছিল কর্কট রাশির ক্ষেত্রে, কর্মের আগে ভাগ্য দৌড়ে যাবে, এরকম যে কর্ম 10 হাত পিছনে থাকবে আর ভাগ্য 10 হাত আগে থাকবে, এইরকম হয়ে যাচ্ছে এই সময়কাল। এত সুন্দর একটা জিনিস হচ্ছে কর্কট রাশির জীবনে সুখের ভাণ্ডার নিয়ে আসছে এই শুক্রদেব। এই সময়কালে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। বাড়ির ছোট ভাই বোনদের সাথে যেরকম সম্পর্ক ভালো হবে, সেরকম বাড়ির বড় বড় গুরুজনদের সাথেও সম্পর্ক ভালো হবে এবং তাদের আশীর্বাদ পাবে এই সময় এই কর্কট রাশি। যারা মেডিকেলে যুক্ত রয়েছেন, চিকিৎসা বিভাগে যারা যুক্ত রয়েছেন বা মেডিকেলের সাথে কোনো রকমভাবে যুক্ত রয়েছেন বা মেডিকেল শপের সাথে যুক্ত রয়েছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলো এই সময় যথেষ্ট ভালো হবে। গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা গান বাজনায় প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছেন, তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। এই সময়কালে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করবে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ ভালো প্রভাব পড়বে এই কর্কট রাশির এই সময়কালে। তবে যখন আবার শুক্র বক্রি হবে তখন আবার একটু ফলে কম পাবে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে সে সময় আবার বিশেষ আলোচনা করব। তবে ভালো তো সব কিছু বললাম, তবে রাহুর সাথে যখন শুক্রের জুতিটা হয় তখন কিন্তু বিশেষভাবে খারাপ দিকেও উঠে আসে। সেটা হচ্ছে কি নিজের চরিত্রের উপর। এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ বাড়বে। যারা পুরুষ হলে স্ত্রীর প্রতি, স্ত্রী হলে পুরুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ আসবে। এদিকে কিন্তু যথেষ্ট নিজের কর্মস্থলে যথেষ্ট সাবধান যে কোনো রকমভাবে কলঙ্কের যেন না দাগ পড়ে, এবং পিতামাতারা নিজেদের সন্তানকে নিয়ে আবার যথেষ্ট চিন্তাতে থাকবে। যারা পুনর্গঠিত কোনো ব্যাপারে রয়েছেন তাদের পিতামাতারা শুধু চিন্তা করবে যে এই বোধহয় একটা অকাম বোধহয় হলো, এরকম কিন্তু চিন্তাভাবনা উঠে আসবে। এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। তার সাথে নিজের খাওয়া দাওয়ার উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে। উল্টাপাল্টা খাওয়া দাওয়া বা বেশি সুখ ভোগের দিকে যদি হয় তাহলে শারীরিক অসুস্থতার ডেকে নিয়ে আসবে। তবে মোট কথা শুক্রের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে কর্কট রাশি করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবে এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে এবং প্রত্যেক দিন গাই গরুর সেবা করবেন। গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, যথেষ্ট ভালো ফল এ সময় পাওয়া যাবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, বলতে ভালোই লাগলো যে এত সুন্দর পরিবর্তন হচ্ছে। তা আমি তো আলোচনা করে গেলাম, দেখা গেল অনেকের জন্মছকে শুক্রই খারাপ হয়ে বসে রয়েছে। তাহলে তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে, কারণ ঢাইয়ার প্রভাব শেষ হচ্ছে। আপনাদের জ্যোতিষীয় পরামর্শের দরকার রয়েছে। তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকছে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করবেন। মোট কথা যোগাযোগ করবেন, কারণ প্রয়োজন রয়েছে। ঢাইয়ার একটা বাজে প্রভাব গেছে, এখন কিভাবে কোন উপাচার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আগামী দিনে সেটা তো চিন্তাই করতে হবে। কারণ যে দুঃখের দিন, কষ্টের দিন এই কর্কট রাশি দেখেছে সেটা তো এর আগের ভিডিওতে বহু আলোচনা করেছি। আমাদেরও নিজেদের বলতে খারাপ লাগতো, তাও বলতাম মনের তো জোর হারালে চলবে না, মনকে তো শক্ত করে নিয়ে চলতে হবে। কারণ খারাপের পর তো ভালোই আসে। যতই গভীর কালো অন্ধকার থাকুক আলো তো আসবেই। তাহলে তো সবই অন্ধকারে ঢেকে যেত, তাহলে সূর্য আর কোনো দিন উঠতো না। এটা প্রকৃতির নিয়ম, অন্ধকার হলে আলো আসবেই। সুখের পরে
দুঃখের পরে সুখ। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। ঈশ্বর আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন কৃপা দৃষ্টি রাখে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।